মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আর উন্নয়নের কারণে বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলেও জানান প্রধানমন্ত্রী। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতিসংঘের ৭০তম অধিবেশন শেষে দেশে ফেরার পর সফরের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জন সহ সামগ্রিক উন্নয়নের জন্য বিশ্ব নেতারা বারবার বাংলাদেশের নাম উল্লেখ করেছেন। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, জঙ্গিবাদ ও জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই। আমি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করি। সামগ্রিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক অঙ্গনে আমাদের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল, দৃশ্যমান ও সুসংহত করেছে। বাংলাদেশ কিন্তু একটা সেন্ট্রাল পয়েন্ট ছিল সকলের কাছে এবং প্রত্যেকে যার যার বক্তব্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক সময় সরকারের অনেক বড় অর্জনের দিকে না তাকিয়ে ছোট ঘটনাকে সামনে নিয়ে আসা হয়। বড়টা পেলে সেটা দেখি না, ওই কোথায় একটু কিছু হলো না সেটা হাহাকার শুরু করে দিই। কেন এই হাহাকার? অনেক বোনাস দেওয়া হয়, কিন্তু এই একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে যোগ দেয়। অন্য সময় যতই যায় করুক না কেন, অন্তত একদিনের জন্য সবাই বাঙালিও হয়ে যায়, এটাও ঠিক, পুরো বাঙালি হয়ে যায় একবারে। এখন কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত উৎসব হয়। এবার আপনারা সংবাদপত্রের মালিকরা ঠিক মতো দেবেন তো বোনাসটা। টেলিভিশন, সংবাদপত্র মানে ইলেকট্রনিক মিডিয়া আর সংবাদপত্রের মালিকরা যদি বোনাসটা দিয়ে দেন তা আমি খুশি হব। আশা করি সেটা দেবেন সবাই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, কেউ যখন কল্পনাও করতে পারেনি তখন বর্তমান সরকার ৯১% পর্যন্ত বেতন বাড়িয়েছে। কথা বলেন শিক্ষকদের আন্দোলন নিয়েও। এক একটা ছেলে মেয়ের পড়াশোনা যেহেতু নষ্ট হচ্ছে, সে তো আমার তো এখানে দেখা করার কথা বলার কিছু নাই। কারণ আমাদের খুব দুর্ভাগ্য, আমরা দেখি প্রত্যেক জায়গায় শিক্ষকরা তারাই আলোচনা করে, তারাই আন্দোলন করে। এক ভিসি দিলে তার বিরুদ্ধে আন্দোলন, তাহলে যে আন্দোলন সূত্রপাত করে তারই ভিসি বানায় দেন। আর কি করব? তা আবার নেবে না। সচিবদের যদি চাইতে হয় তো সচিবরা যা যা ভোগ করে ওইটুকু পেতে হবে, তাহলে চাকরির বয়সও কমাতে হবে। আর যতদিন আন্দোলন শেষ হবে ততদিন বর্ধিত বেতন নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি সফরের সময় বক্তৃতায় বলেছেন, বাংলাদেশ এমডিজি অর্জনে যে সাফল্য দেখিয়েছে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনেও তা বজায় রাখবে। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সহ জেলা পর্যায়ে বিদেশি নাগরিকদের বিশেষ নিরাপত্তার জন্য নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মোটরসাইকেলে একজনের বেশি আরোহী থাকলে তল্লাশির সিদ্ধান্ত হয়েছে। ফারুক হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক সপ্তাহের কম সময়ের মধ্যে ২ বিদেশি নাগরিক হত্যার পর তাদের নিরাপত্তায় কি পদক্ষেপ নিচ্ছে সরকার, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রী বলেন, প্রয়োজনীয় সব কাজই করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দুটো হত্যাকাণ্ড, আমাদের গোয়েন্দা, আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই এটা নিয়ে কাজ করছে। আমরা যে সমস্ত তথ্য প্রাপ্ত পেয়েছি সেগুলি নিয়ে আমরা কাজ করছি। তা আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা এর রহস্য উন্মোচন করতে পারবো, কারা কারা জড়িত আমরা প্রকাশ্যে বলতে পারবো। সেই অগ্নি সন্ত্রাস করছিল যখন, তখন এই মোটরসাইকেল করে পিছনের লোক বম ফেলে চলে যেত, আমরা সেইগুলো সেই মোটরসাইকেলের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি এবং এইটা অচিরেই মানে প্রতিপালিত হবে। আমরা মানে যে মোটরসাইকেলগুলোকে এবং মানে গাড়িগুলোকে যেটি সন্দেহ হবে সেগুলোকে আমরা চেক করব। বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই, আবারও এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, দেশের ভেতরের কোনো গোষ্ঠী অগ্রগতি বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যে আইএসের কোনো সংগঠন এখানে নেই, এগুলো নিহাত আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা যে এগিয়ে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটাকে বাধা দেওয়ার জন্য, সেই অগ্রগতিকে নস্যাৎ করার জন্য এই সমস্ত প্রচেষ্টা চলছে। প্রাথমিকভাবে তো বলতে হবে যে আমাদের দেশের মানুষই এখানে জড়িত, কারণ যারা এই হত্যাকাণ্ডগুলি করেছে আপনারা দেখেছেন, প্রত্যেকটা হত্যাকাণ্ড, এই দুটো হত্যাকাণ্ডই মোটরসাইকেল যুগে আসছে এবং প্রত্যেকটা মোটরসাইকেলে 3 জন আরোহী ছিল এবং তারা মানে করেই আবার পালিয়ে গিয়েছে। আমাদের 2 জন
যুদ্ধাপরাধীদের বিচার একদম মানে রায় কার্যকরের ঠিক সময় এখন, সেইটাকে বানচাল করার জন্য কিছু একটা ঘটনা ঘটছে কিনা, এই সবগুলো এখন আমাদের কাছে ধারণা। স্বরাষ্ট্রমন্ত্রী বলে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর আরো হামলা ও নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে চেকপোস্ট বসিয়ে পথচারী, যানবাহন ও যাত্রীদের তল্লাশি শুরু করেছে পুলিশ। একই সঙ্গে সন্দেহভাজনদের ধরতে গোয়েন্দা তালিকা ধরে শুরু হয়েছে বিশেষ অভিযান। রিপোর্ট এনামুল কবির রূপমের। রাজধানীর গুলশানে ইতালির নাগরিক টাভেলা সিজার অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হওয়ার পরপরই প্রশ্ন দেখা দেয় কূটনীতিক পাড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। গুলশান, বনানী, বাড়িধারার কূটনীতিক পল্লী সহ পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনী। ক্রাইম যেন হতে না পারে এবং অপরাধীরা যেন বুঝতে পারে যে একটা পুলিশ ইজ ওয়ার্কিং, আর মানুষও যেন বুঝতে পারে যে জনমনে একটা আস্থা সৃষ্টির জন্য একটা ভিজিবল পুলিশিং অংশ হিসেবে আমরা চেকপোস্ট করে থাকি। রাজধানীর অর্ধশত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে চলছে তল্লাশি। নগর জুড়ে জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। চেকপোস্ট, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল, মোটরসাইকেল, মোবাইল, সেটাকে জোরদার করা হয়েছে। কোনো মোটরসাইকেল চেকিং ছাড়া শহরে যাতে চলাচল করতে না পারে, যে কোনো সন্দেহজনক ক্ষেত্রে প্রপার নিয়ম মেনে তল্লাশি করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। নাশকতা কিংবা হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পালাতে পারবে না এমন দাবি করে পুলিশ কমিশনার বলেছেন, অপরাধ দমনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গোয়েন্দা তথ্যকে। আমাদের কাছে প্রোফাইল রয়েছে, আমাদের কাছে অনেক খবরাখবর, ইন্টেলিজেন্স রয়েছে। কারা এখানে ইন্ধন দিচ্ছে সেটা আমরা খুঁজে বের করব এবং সবাইকে আইনামলে আনার জন্য আমাদের ইন্টেলিজেন্ট বেস অভিযান যেটা, সেই প্রক্রিয়া একই সাথে চলবে। জামিনে কারাগারের বাইরে থাকা চিহ্নিত কিছু অপরাধী ও সন্ত্রাসীকে গোয়েন্দা নজরদারিতে রাখার কথাও জানিয়েছে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। বিবিসি সহ প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ আইএস এর বাংলাদেশে জাপানি নাগরিক হত্যার দায় স্বীকারের কথা জানায়। ইসলামিক স্টেট আফ্রিকা নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আইএস এর বাংলাদেশ শাখা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল উল্লেখ করে টুইট করা হয়। আইএস এর টুইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মযুদ্ধে অংশগ্রহণকারী জোটের দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে অভিযান চলবেই। মুসলমানদের মাটিতে তাদের নিরাপত্তা বা জীবিকার ব্যবস্থা হতে পারে না। জঙ্গি গোষ্ঠীটি আরো হামলা চালানোর হুমকি দিয়েছে বলেও জানায় রয়টার্স। রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করেছে পুলিশ। ঘটনায় তদন্তে নেমেছে সিআইডির বিশেষ দল। জাপানি দূতাবাস থেকেও একটি প্রতিনিধি দল এ নিয়ে বিস্তারিত জানতে রংপুরে অবস্থান করছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিয়ান লাভের রিপোর্ট। মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জাপানি নাগরিক হোশি কুনিও নিহত হওয়ার ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। শনিবার সন্ধ্যায় রাজশাহী থেকে 5 সদস্যের সিআইডি দল রংপুরে আসে। এছাড়া জাপানি দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা ও ফরেনসিক চিকিৎসকের সমন্বয়ে 3 সদস্যের একটি দলও রংপুরে এসেছে। মধ্যরাত পর্যন্ত তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর পরিদর্শন করে হোশি কুনিওর সুরতহালের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেননি কেউই। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে জাপানি নাগরিক হত্যার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য প্রাথমিকভাবে তথ্য গোপন রাখা হচ্ছে জানিয়েছে সিআইডি। আমাদের এএসপি আছেন, উনি আছেন, ওনার নেতৃত্বে। হ্যাঁ, রাজশাহী থেকে আমি আসি। আমি এখন এটা বলা যাবে না, এটা পরে কথা হবে, আপনারা জানতে পারবেন, যেহেতু তদন্ত চলছে এই বিষয়ে পরে জানবেন। শনিবার সকালে হোশি কুনিও মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার পর পুরো নগরী গোয়েন্দা ও পুলিশি নজরদারিতে রয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। হজ শেষে দেশে ফিরে জেদ্দা বিমানবন্দরের ফ্লাইটের জন্য এবং দেশে ফিরে লাগেজের জন্য অপেক্ষায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজিরা।
হজযাত্রী পরিবহনে অব্যবস্থাপনার জন্য হাজি এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। চকর মালিথার রিপোর্ট। পবিত্র মক্কায় ক্রেন দুর্ঘটনা এবং মিনা ট্র্যাজেডিতে শত শত হাজির মৃত্যুতে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হাজিরা। তারপর হজ শেষে ফ্লাইটের জন্য জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমাহীন অপেক্ষা করতে হচ্ছে তাদের। কোন রকমের বিমানে চেপে দেশে ফিরেও ভোগান্তি যেন ছাড়ছে না। শত শত হাজি শুয়ে রয়েছে এই এর মধ্যে, যে দেখেন ভালো ভালো জামা কাপড় লিয়া রাত্র যাপন করছি, দিন যাপন করছি। 71 সালে যে দেশ স্বাধীনতা হয়েছে, দেশ স্বাধীন করছে, এই জন্য আমাদেরকে অথর্ব জীবন, আমাদের ওখানে আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা হাজি না গরু না ছাগল এটা তো বোঝা যাচ্ছে না। আমরা 24 ঘন্টা এয়ারপোর্টের বাইরে বসা ছিলাম, শুয়ে আছিলাম, খাওয়া নাই, পানি নাই। বিমানবন্দরে লাগেজের জন্য কদিন ধরে এভাবে পড়ে থাকলেও খোঁজ নেওয়ার কেউ নেই। আসলাম, আমাদের কোনো সামানের কোনো চেষ্টা নেই, এখনো বসে রয়েছি, খানা পিনা কিছু নাই, এই অবস্থাতে আমরা। আজ তক পর্যন্ত ফ্যামিলি নিয়ে স্যার দেখেন ওখানে শুয়ে শুয়ে আছে, আমরা বাইরে থেকে রুটি পাউরুটি নিয়ে কিনে কিনে খাচ্ছি, আমাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই স্যার। মর্নিংও করেনি, কর্তৃপক্ষ করছে না। হাজিদের অবস্থা দেখতে সকালে বিমানবন্দরে আসেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী। হাজিদের কষ্ট লাঘবে কিছু নির্দেশনা দেন তিনি। আমার তো আর কিছু করার নেই ক্ষমা চাওয়া ছাড়া। আমি তাদের কাছে ক্ষমা চাই, তারা যেন আমাদের বদ্ধ না করেন, বরঞ্চ আমরা যেটুকু করেছি আপনি যাওয়ার সময় আমরা আরো 5000 যাত্রীকে নিয়ে গেছে। লাগেজের জন্য অপেক্ষায় থাকা হাজিদের বিমানবন্দর থেকে সরিয়ে হজ ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে ইস্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকবে এএফসি অনূর্ধ্ব 19 ফুটবলের বাছাই পর্বে ভুটানের সঙ্গে বাংলাদেশের ড্র, অনুষ্ঠিত হয়ে পড়ল মূল পর্বে খেলা।